আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম। এবং আজকে আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সের 7th লেকচার এবং অপটিক্যাল ডিভাইস বা আলোক যন্ত্রের উপর এটা সেকেন্ড ক্লাস। এবং তোমরা যারা আমার গত ক্লাসটি ফলো করেছো এবং তোমরা নিশ্চয়ই এর মধ্যে স্টাডিও করেছো, আমরা গত ক্লাসে আলোক যন্ত্রের আলোচনাটা শুরু করেছিলাম দুটো ইনস্ট্রুমেন্টের আলোচনার মাধ্যমে। মূলত ইনস্ট্রুমেন্ট একটি, বাট এটার দুইটা আঙ্গিকে আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি মাইক্রোস্কোপ, রাইট, বা অনুবীক্ষণ যন্ত্র। আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমি তোমাদেরকে রেখাচিত্রের মাধ্যমে কি মাইক্রোস্কোপের ব্যাখ্যা দিয়েছিলাম, মাইক্রোস্কোপের বিবর্ধনের রাশি বের করেছিলাম, যন্ত্রের দৈর্ঘ্য বের করেছিলাম। আজকে আমরা আরেকটি যন্ত্র নিয়ে আলোচনা করবো। যে যন্ত্রটা তোমরা সবাই চিনো এবং আমাদের অনেকেরই খুবই প্রিয় একটা যন্ত্র, যদিও তো কমন না, বাট অনেকেই এই যন্ত্রটার প্রতি এক ধরনের এক্সট্রা ফ্যাসিনেশন আছে, যেমনটি আমারও ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেই ইনস্ট্রুমেন্টটা কি। তো আমি তোমাদের একটা বই দেখানোর মাধ্যমে আমি এই ইনস্ট্রুমেন্টের আলোচনাতে যাব। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, কি লেখা আছে বইটার নাম? টেলিস্কোপ কি বলে। এটা আমার একটা চাইল্ডহুড ফেভারিট বই বলতে পারো, কারণ ছোটকালে বইটা আমি পড়েছিলাম এবং স্কুল থেকে আমি গিফট পেয়েছিলাম। এবং আমি মোটামুটি তখন থেকে কি একটা টেলিস্কোপ নিয়ে আমার মধ্যে একটা থিঙ্কিং কাজ করছে যে একদিন আমি টেলিস্কোপ দিয়ে আকাশ দেখবো, স্টার দেখবো। ওই ছোটকালে মানুষের একদিন আগ্রহ থাকে না, আমি একদিন অ্যাস্ট্রোনমার হবো, একদিন বিজ্ঞানী হবো, নভোচারী হবো। তো তো আমি এরপরে কি আমি আরো টেলিস্কোপের উপর আরো অন্য বই পড়ি, বাট এই বইটার কথা আমার বিশেষ করে মনে পড়ে। তো এটা আমি আমার লাইব্রেরিতে রেখে দিয়েছি আমার কালেকশনে। আর আমি অবশ্য শুধু বই পড়ে না, আমি প্র্যাকটিক্যালি সেই টেলিস্কোপ দিয়ে স্কাই অবজারভেশন আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে। এবং আমার নিজেও একটা টেলিস্কোপ আছে, তোমাদেরকে একটু দেখাই। হিয়ার ইজ মাই টেলিস্কোপ। এটা একটা অত পাওয়ারফুল না, একটা চিলড্রেন ভার্সন বলতে পারো। এই সেলেস্ট্রয়েন্ট ওয়ার্ল্ডের খুব একটা ফেমাস টেলিস্কোপ কোম্পানি কসমস। এটা কসমস একটা সিরিজ। তো তোমরা আমি পরে যখন আলোচনা করবো তখন মেবি হয়তো আমি আরেকবার এটা একটু ইন্ট্রোডিউস করে রেখে দিচ্ছি এখন। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি টেলিস্কোপ। তাহলে চলো আমরা টেলিস্কোপের আলোচনাতেই চলে যাই। ঠিক আছে, টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র, ওকে। টেলিস্কোপ জিনিসটা কি সেটা আমরা সবাই জানি। যেই আলোক যন্ত্রের সাহায্যে দূরের কোনো বস্তুকে, অর্থাৎ অনেক দূর থেকে আসতেছে কোনো একটা বস্তু থেকে আলো, সেই আলোটাকে আমরা ক্যাপচার করার মাধ্যমে যে যন্ত্রের সাহায্যে আমরা একটা ক্লিয়ার ইমেজ বা একটা স্পষ্ট একটা বিম্ব আমরা দেখতে পাই দূরের বস্তুর, এবং সেই যন্ত্রটাকে আমরা কি বলছি? টেলিস্কোপ। ঠিক আছে, তো টেলিস্কোপ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজড to observe any distant object clearly. ওকে, এখানে মূলত যে মেকানিজমটা কাজ করে সেটা হচ্ছে কি টেলিস্কোপ এটা লেন্স বেসড হয়, আবার মিরর বেসড হয়। অর্থাৎ এখানে লেন্স এবং দর্পণ দুই ধরনের টেলিস্কোপ আমাদের আছে। তো মেইন ফাংশনটা হচ্ছে এখানে লেন্স এবং লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন, আর দর্পণের মধ্যে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন, এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা ইমেজ ফর্ম করি এবং ইমেজটাকে আমরা অবজার্ভ করি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কি টেলিস্কোপের মেইন মেকানিজম। তো আমি অলরেডি মেনশন করে ফেলেছি টেলিস্কোপ মূলত কয় ধরনের? দুই ধরনের। ঠিক আছে, টেলিস্কোপ মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, রিফ্র্যাক্টিং বা প্রতিসারক টেলিস্কোপ, আর হচ্ছে কি রিফ্লেক্টিং বা প্রতিফলক টেলিস্কোপ। ঠিক আছে,
এই দুই ধরনের টেলিস্কোপ আমরা দেখতে পাই, রিফ্র্যাক্টিং বা প্রতিসারক টেলিস্কোপ আর রিফ্ল্যাক্টিং বা প্রতিফলক টেলিস্কোপ। রিফ্র্যাক্টিং টেলিস্কোপ আবার তিন ধরনের, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ অথবা নববীক্ষণ যন্ত্র, ঠিক আছে। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আমি সংক্ষেপে লিখি টেলিস্কোপ, আমরা টিএস লিখলাম। এটা হচ্ছে কি নববীক্ষণ বা নবদূরবীক্ষণ বা জ্যোতির্বিজ্ঞান টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, ঠিক আছে, বা দূরবীক্ষণ, ওকে, নববীক্ষণ যন্ত্র। আচ্ছা, আরো দুটো আছে, একটা টেরেস্ট্রিয়াল আর একটা হচ্ছে কি গ্যালিলিয়ান, ওকে, বুঝতে পেরেছো? সো প্রতিসরক বা রিফ্র্যাক্টিং টেলিস্কোপ তিন ধরনের মেইনলি, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বা নবদূরবীক্ষণ বা নববীক্ষণ যন্ত্র, টেরেস্ট্রিয়াল এবং গ্যালিলিয়ান। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ নাম শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই টেলিস্কোপটা বেসিক্যালি মহাকাশের যে বস্তু, মহাজাগতিক বস্তু, ঠিক আছে, মহাজাগতিক বুদ্ধি, ঠিক আছে, এই মহাজাগতিক বস্তুকে দেখার জন্যই আমরা বেসিক্যালি এই টেলিস্কোপটা ইউজ করে থাকি। দূরের কোনো ডিস্টেন্ট কোনো স্টার, গ্যালাক্সি, নেবুলা, তারপর হচ্ছে তোমার এরকম আরো যেসব মহাজাগতিক বস্তুগুলো আছে, পালসার, হ্যাঁ, এগুলাকে দেখার জন্য আমরা বেসিক্যালি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ইউজ করি। টেরেস্ট্রিয়াল কথা মানে তো বুঝছো, এটা হচ্ছে কি মানে ভূমি সংক্রান্ত, অর্থাৎ ভূমির মধ্যে, অর্থাৎ পৃথিবীর সারফেসে এক জায়গা থেকে দূরের কোনো জিনিস, বিশেষ করে এটা জাহাজের মধ্যে যখন সমুদ্রের দূরের কোনো জিনিসকে অবজার্ভ করার প্রয়োজন হয় তখন, কিংবা গ্রাউন্ড থেকে কোনো দূরের কোনো জিনিসকে দেখার জন্য, মাউন্টেন থেকে কোনো জিনিস দেখার জন্য আমরা এই টেরেস্ট্রিয়াল টেলিস্কোপকে ইউজ করে থাকি। গ্যালিলিয়ান টেলিস্কোপ ইজ অলসো ওয়ান কাইন্ড অফ টেলিস্কোপ, এটা অনেকটা অ্যাস্ট্রোনমির মতোই, বাট মেইনলি গ্যালিলিও তার আবিষ্কৃত টেলিস্কোপটি সোলার সিস্টেম, মানে আমাদের যে সৌরজগতের মধ্যে যেই গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলো উনি দেখেছেন এবং মেইনলি এটাকে ওই পারপাস ইউজ করা হয়, নামটা হচ্ছে গ্যালিলিয়ান টেলিস্কোপ। গ্যালিলিও ফার্স্ট টাইম হচ্ছে যে কি রিফ্র্যাক্টিং টেলিস্কোপ ডিসকভার করেছিলেন সেই 17th সেঞ্চুরিতে, মিডলে 1600 বলেছি ইয়ারটা, এবং উনি তখন যে টেলিস্কোপ উনি ডিসকভার করেছেন সেই টেলিস্কোপ দিয়ে উনি তখনকার যে জানা 6টি গ্রহ, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ঠিক আছে, এই 6টা গ্রহ উনি তার টেলিস্কোপে দেখতে পেয়েছেন। শুধু গ্রহ নয়, উনি বৃহস্পতি গ্রহের 4টা বড় বড় স্যাটেলাইট, আমরা যেগুলো মুন বলে থাকি, ঠিক আছে, সেগুলো উনি দেখতে পেয়েছেন। আচ্ছা, তো এটা হলো রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। আর হচ্ছে রিফ্ল্যাক্টিং, বা যেখানে প্রতিফলন, অর্থাৎ দর্পণ ইউজ করে প্রতিফলনের সাহায্য হচ্ছে যে কি যেখানে দূরের বস্তুকে কাছে দেখা হয়, সেটা হলো রিফ্ল্যাক্টিং। এন্ড अगेन রিফ্ল্যাক্টিং টেলিস্কোপস আর অফ থ্রি টাইপস। নিউটনিয়ান, নিউটন চলে এসেছে, নিউটন সব জায়গায় আছে, ফিজিক্সের সব জায়গায় তুমি নিউটনকে পাবা, ঠিক আছে। নিউটনিয়ান টেলিস্কোপ, নিউটন নিজেও একটা টেলিস্কোপ উদ্ভাবন করেছিলেন এবং নিউটন হচ্ছে যে কি রিফ্ল্যাক্টিং টেলিস্কোপ উদ্ভাবন করেছেন। নিউটনিয়ান টেলিস্কোপ একটা হচ্ছে হার্শেল, তোমরা নাম শুনে উইলিয়াম হার্শেলের নাম শুনেছো, ফেমাস অ্যাস্ট্রোনমার। উনিও একটা প্রতিফলক বা রিফ্ল্যাক্টিং টেলিস্কোপ বানিয়েছিলেন, যেটাকে হার্শেল টেলিস্কোপ বলা হয়। আর হচ্ছে গ্রেগরিস টেলিস্কোপ। তারা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার যে রিফ্র্যাক্টিং তিনটা এবং রিফ্ল্যাক্টিং তিনটা। তো আমরা এখান থেকে শুধুমাত্র অ্যাস্ট্রোনমিক টেলিস্কোপ আলোচনা করব এই চ্যাপ্টারের মধ্যে, তোমাদের সিলেবাসের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে শুধু অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ নিয়ে আলোচনা করা হয়েছে রিফ্র্যাক্টিং থেকে। আর রিফ্ল্যাক্টিং থেকে বেসিক্যালি একটা জাস্ট জেনারেল মেকানিজম, এটা নিউটনিয়ান বলতে পারো, নিউটনিয়ান টেলিস্কোপের একটা জেনারেল ডেসক্রিপশন দিচ্ছি, বাট জাস্ট নট ইম্পর্টেন্ট ফর আস, বাট আমি তোমাদেরকে অল্প করে দেখাবো, আমি এটাকে বাদ দিব না, ঠিক আছে। বাট দ্যাট ইজ আওয়ার মেইন ডিসকাশন। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র, যেটা দিয়ে আমরা মহাকাশের বা আকাশের বস্তুগুলোকে দেখতে পাই, ঠিক আছে। তাহলে আমরা চলো আমাদের এই আলোচনাতে ফিরে যাই, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের আলোচনাতে আমরা ফিরে যাব, ঠিক আছে। So, astronomical telescope,
আমরা মূলত কি বের করব? আমরা টেলিস্কোপের জন্য যেটা করে আমরা ফার্স্ট অফ অল টেলিস্কোপটা কিভাবে কাজ করে অর্থাৎ ওর কনস্ট্রাকশনটা আমরা কনস্ট্রাকশন দেখব, কিভাবে এই টেলিস্কোপটা গঠিত হয়, এরপর আমরা তার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব, ওয়ার্কিংটা কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল এইটা হচ্ছে কি আমাদের ডিসকাশন, ওকে, কিভাবে এটা কনস্ট্রাক্ট করা হয় এবং এটা ওয়ার্কিং প্রিন্সিপাল কি। আর আমরা যেগুলো ডিডিউস করব সেটা হচ্ছে কি তার ম্যাগনিফিকেশন পাওয়ার, তার ম্যাগনিফিকেশন পাওয়ার বা বিবর্ধন ক্ষমতা, ম্যাগনিফিকেশন পাওয়ার বা বিবর্ধন ক্ষমতা, আর হচ্ছে কি যন্ত্রের দৈর্ঘ্য, লেংথ অফ ইনস্ট্রুমেন্ট বা লেংথ অফ টেলিস্কোপ। বুঝতে পেরেছো? সো এই চারটা জিনিস হচ্ছে বেসিক্যালি আমরা এখানে পড়ব। Number 1, the construction of astronomical telescope, the working principle of the telescope, the magnification power of the telescope, and the length of the device or length of the telescope. আমরা শুধু কি এই চারটা জিনিস পড়ব। The first construction টা আসি basically হচ্ছে যে কি একটা telescope construction is almost same as like the microscope যে কনস্ট্রাকশনটা আর টেলিস্কোপ কনস্ট্রাকশনটা অলমোস্ট সেম, ঠিক আছে। বিশেষ করে রিফ্র্যাক্টিং যে টেলিস্কোপের ক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপকে এখানে কিন্তু আমরা রিফ্র্যাকশনকে কাজে লাগিয়েছিলাম, তাহলে প্রতিসরণকে আমরা কাজে লাগিয়েছিলাম। তো আমরা এখানে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ইজ ওয়ান কাইন্ড অফ রিফ্র্যাক্টিং টেলিস্কোপ বা প্রতিসরক টেলিস্কোপ। আচ্ছা, তাহলে তোমরা যারা নাকি অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের ক্লাসটা করেছো, তোমরা খেয়াল আছে, যারা ভুলে গিয়েছো কিংবা দেখোনি তোমরা অবশ্যই ওটা একটু দেখে আসবে। আচ্ছা, প্রতিসরক টেলিস্কোপের মধ্যে দুইটা লেন্স থাকে এবং দুইটা লেন্স একটা অক্ষ বরাবর, জাস্ট লাইক আ মাইক্রোস্কোপ। আমি এদিকে ড্র করে দেখাই, নরমালি ড্র করছি। এই একই এক্সিসের মধ্যে দুইটা লেন্স থাকে, ঠিক আছে, একই এক্সিসের মধ্যে, ইট ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, একই লেন্সের দুটো লেন্স থাকবে। তার মধ্যে একটা লেন্স হচ্ছে কি বাহিরের দিক, অর্থাৎ যেটা অবজেক্টকে ফেস করবে, আর একটা লেন্স যেখানে সামনে তোমার চোখ থাকবে। নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, আমরা ঠিক এইভাবে দেখি, ঠিক না? তার মানে এই যেই জায়গাটা অবজেক্টকে ফেস করছে সেটা হচ্ছে কি একটা লেন্স, এখানে একটা লেন্স আছে ভিতরে, আর আমরা যেখান থেকে তাকাচ্ছি এখানে একটা লেন্স আছে। That means কি two lens, right? One lens in the object and one lens is মানে আমাদের চোখের দিকে, ঠিক আছে। তো এইটাকে বলা হয় অবজেক্টিভ লেন্স, এটাকে কি বলা হয় আইপিস, মাইক্রোস্কোপের মতোই, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা, লাইটটা সে কি অসীম দূরত্ব থেকে আসবে। মনে করো দূরে একটা স্টার আছে, স্টার ড্র করেছি, দূরে একটা স্টার আছে। তো আমরা জানি কি অনেক দূর থেকে, অসীম দূরত্ব অর্থাৎ অনেক দূর থেকে, মহাকাশে অনেক দূর, আমরা জানি যে শত আলোকবর্ষ দূর থেকে সে কি স্টারগুলো আমাদের কাছে এসে পৌঁছায়, আমরা দেখতে পাই। তো এই দূর থেকে, যেটাকে আমরা অলমোস্ট অসীম ধরি, দূর থেকে আলো যখন আমাদের কাছে আসতে, আলো অলমোস্ট কি হয়ে যায়, প্যারালাল হয়ে যায়, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি, ধরো এটা সূর্য থেকে আলোগুলো চারপাশে ছড়াতে, আলো তো চারপাশে ছড়াচ্ছে, কিন্তু তুমি খেয়াল করো এই আলোগুলো যখন আমাদের কাছে পৌঁছায়, আলো যখন দূরে এসে পৌঁছায়, আরো দূরে নাও তুমি আলোগুলোকে, ঠিক আছে। এবার তুমি কাজ করি, জাস্ট আমি বোঝার জন্য একটু মুছে দিচ্ছি। তোমার কাছে আলোগুলো কি মনে হয় দেখো তো? অলমোস্ট সমান্তরাল, যদিও এখান থেকে তারা চারদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু অনেক দূরে যাওয়ার কারণে কি হচ্ছে, থেকে অলমোস্ট সমান্তরালই মনে হবে আমাদের কাছে। তো তাহলে টেলিস্কোপ যেহেতু অত্যন্ত দূরের বস্তুকে দেখা হয়, তার মানে দূর থেকে এই অবজেক্টিভ লেন্স আলোগুলো কিভাবে পড়ে এসে ঠিক সমান্তরালে এসে পতিত হয়। এবং আলো যদি অসীম দূরত্ব থেকে যদি সমান্তরালে কোনো উত্তর লেন্সের উপর পড়ে, সেক্ষেত্রে কি আলোগুলোর কিভাবে প্রতিসরণ হয় আমরা জানি যে কি প্রতিসরণ ওরা কোথায় মিলিত হবে, প্রধান ফোকাসে মিলিত হবে, ঠিক আছে, প্রধান ফোকাস মিলিত হবে। ডায়াগ্রামটা একটু ডায়াগ্রাম ড্র করা একটু ডিফিকাল্ট।
বুঝতে পারতেছ? এটা একটা লেন্স, এটা আমাদের বস্তুর দিকে থাকে, এটা আমাদের চোখের মধ্যে আইপিস। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি টেলিস্কোপের সাথে মাইক্রোস্কোপ একটা ডিফারেন্স হচ্ছে টেলিস্কোপের অবজেক্টিভ লেন্স ছোট হয় আর আইপিসটা বড় হয়। আমি আমার টেলিস্কোপে তুমি যে তাকাচ্ছ, যেই লেন্সটা বস্তুর দিকে থেকে এটা হয় ছোট, আর আমাদের চোখের কাছে লেন্সটা হয় বড়, এটা মাইক্রোস্কোপের ক্ষেত্রে। আর টেলিস্কোপের ক্ষেত্রে হচ্ছে কি উল্টাটা, অর্থাৎ হয় প্রায় সমানই হয় অথবা অবজেক্টিভ লেন্সটা বড় হয়। অবজেক্টিভ লেন্সটা তুমি যত বড় করতে হবে তত তোমার জন্য ভালো। তার কারণটা কি জানো? কারণ আমরা যদি ক্লিয়ার ইমেজ দেখতে চাই, দূরের কোনো একটা বস্তুকে তুমি ক্লিয়ারলি দেখতে চাও, তাহলে তোমার ওই দূরের বস্তু থেকে যত বেশি লাইট তুমি ক্যাপচার করতে পারবো, অর্থাৎ একটা বস্তু থেকে যত বেশি লাইট আসবে ওই বস্তু আমাদের কাছে তত স্পষ্ট হয়। তুমি চিন্তা করো, তুমি কেন একটা অন্ধকার রুমে একটা বস্তুকে ভালো দেখতে পারো না? তার কারণ হচ্ছে কি অন্ধকার রুম মিনস হচ্ছে কি ওই বস্তু থেকে কোনো আলো আসছে না। একেবারে যদি বস্তু কোনো আলো না আসে তাহলে তুমি বস্তুকে একেবারে দেখতেই পাবে না। আর একটা বস্তুকে যত বেশি আলো আসবে বস্তুটাকে তোমার যেন দেখাটা ইজিয়ার হবে এবং তুমি ক্লিয়ারলি দেখতে পাবে। এখন দূরের স্টারগুলো এত দূর থেকে আলো আসার সময় অনেক অবস্ট্রাকশন ফেস করে, তো দূরের বস্তুটাকে ক্লিয়ারলি দেখতে হলে তোমাকে যত বেশি পারো তোমাকে লাইট ক্যাচ করতে পারে। এই জন্য অনেক সময় আমরা অবজেক্টিভ লেন্সটা একটু বড় রাখি টু ক্যাচ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইট। তো এটা একটা উত্তল লেন্স, সমান্তরালে আলো এসে যদি এখানে আপতিত হয় তাহলে তোমরা জানো সেই একটা বিম্বটা কোথায় তৈরি করবে? সে বিম্বটা তৈরি করবে হচ্ছে কি এই লেন্সের ফোকাস। কোন লেন্সের ফোকাস? এই লেন্সের ফোকাস, আর এটা হচ্ছে এই লেন্সের ফোকাস। এটা কোন লেন্সের ফোকাস? এই লেন্সের ফোকাস। এফ নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে তুমি বিম্বটা পেলা, এটা একটা বিম্ব, রাইট? কার জন্য? এই লেন্সের জন্য। আমি এই রে ডায়াগ্রামটা একটু ডিটেইলস বুঝাবো, এরপরে দেখা যায় তোমাদের অন্য কিছু আলোচনাটা অনেকখানি সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো সমান্তরালে আলো এসে পড়লো এবং আমরা জানি উত্তল লেন্সের সমান্তরালে আলো যদি আপতিত হয় তাহলে সে কোথায় বিম্ব তৈরি করে? ফোকাসের বিম্ব তৈরি করে। এই ফোকাসে যে বিম্বটা তৈরি হলো এটা বিম্ব কার জন্য? ওর জন্য। কিন্তু আমি যদি এই বিম্বের সামনে আরেকটা লেন্স ধারা করা দিই তাহলে কিন্তু এটা কিন্তু এই লেন্সের জন্য কি হিসেবে কাজ করবে? অবজেক্ট হিসেবে কাজ করবে। এটা মাইক্রোস্কোপ মধ্যে আলোচনাটা। তাহলে এখানে আমি যদি নাম দিয়ে মনে করি, এইখানে পি কিউ নাম দেবো, হ্যাঁ পি কিউ, এখানে এটা পি প্রাইম, এটা কিউ নামে দিচ্ছি, সমস্যা নেই। পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে কি এখানে একটা বিম্ব তৈরি হবে। আবার এই পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে ওর জন্য একটা বস্তু হিসেবে বিহেভ করবে আর এবং ওখান থেকে আলো এখানে পড়বে। এখন আমরা একটু চিন্তা ভাবনা করি, এই লেন্সটা যদি এমন একটা জায়গায় থাকে যাতে এই লেন্সটার ফোকাস হয় এখানে, অর্থাৎ এই লেন্সের ফোকাস এটা, এই লেন্সের ফোকাস এটা, তাহলে আমরা কি বলবো? যে অসীম দূর থেকে আলো আসার কারণে ফোকাসে ইমেজ তৈরি হচ্ছে, আর এই ফোকাস যে পয়েন্টটা সেটা আইপিস এর ফোকাস। সো এই মুহূর্তে এই পি প্রাইম কিউ প্রাইম একটা অবজেক্ট হিসেবে আইপিস এর ফোকাসের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট থিঙ্ক করো, অসীমে বস্তু থাকলে যদি ফোকাসে যদি বিম্ব তৈরি হয়, ইমেজ তৈরি হয়, তাহলে ফোকাসে যদি বস্তু থাকে তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? এটা আগে আমি তোমাদের পড়েছি, যারা মনে নেই তারাও একটু চিন্তা করে বুঝতে পারবে, এটা লজিক্যাল ম্যাটার, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি তোমাদের সবার জন্য আরেকবার জিনিসটা বলছি, if light comes from infinity it creates image at focus. If light ray incident on the lens from infinite distance then they create image at focus. About reverse করে বলি, if the object is at the focus then the image will be where? In infinity. তো এখানে এই জিনিসটা হবে, তুমি খেয়াল করে দেখো, এই লাইটগুলো এখানে পড়ার পর ওরা এইভাবে প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে মানে কি? সমান্তরাল হয়ে যাবে, কি মিট করবে না। দ্যাট ইউ হ্যাভ ইউর আই হিয়ার, এটি তোমার চোখ, এটা তোমার চোখ। সো এখান এই পি প্রাইম কিউ প্রাইম যেটা বস্তু হিসেবে কাজ করছে, এই বস্তুটার থেকে যে আলোগুলো যাচ্ছে এই আলোগুলো এখানে সমান্তরাল হয়ে যাচ্ছে। সমান্তরাল হয়ে গেলে তো আর মিট করবে না। সো ইউ হ্যাভ টু ড্র দিস থিং। If you draw these things they will go to the infinity, so you will have the star at the infinite distance. বুঝতে পারছো আমার কথাটা? তো এই যে বস্তুটাকে অসীম দূরত্ব, অনেক লার্জ ডিস্টেন্স থেকে বস্তুটাকে একটা লেন্সের মাধ্যমে প্রতিসরিত করে একটা বাস্তব বিম্ব তৈরি করলাম, মানে রিয়েল ইমেজ। এই রিয়েল ইমেজটা থেকে আইপিসের সামনে রেখেছে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করলাম আর ইনফিনিট ডিস্টেন্সে। তাহলে তুমি এখানে কি পেলা? অবজেক্টটাকে দেখতে পেলাম।
এই যে ঘটনাটা, অর্থাৎ নর্মাল আই যেহেতু অনেক দূর পর্যন্ত দেখতে পায়, ইনফিনিট পর্যন্ত দেখতে পায়, আর তুমি এখানে এমনভাবে ইনস্ট্রুমেন্টগুলো সেট করেছো যে তোমার ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে, ইনফিনিটিতে ফর্ম হচ্ছে। এই জন্য এই যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় নিয়ার ফোকাসিং। কি বলা হয়? নিয়ার ফোকাসিং, সরি, নর্মাল ফোকাসিং। নর্মাল ফোকাসিং অথবা ইনফাইনাইট ফোকাসিং। অথবা ফোকাসিং অ্যাট ইনফিনিটি। আমাকে এটা আরেকবার একটু বলতে দাও। নর্মাল ফোকাসিং, এটা স্বাভাবিক, অর্থাৎ তুমি যখন কোনো দিকে তাকাও উইদাউট এনি কাইন্ড অফ স্ট্রেস, উইদাউট ক্রিয়েটিং এনি কাইন্ড অফ স্ট্রেস অন ইউর মাইন্ড, অন ইউর ব্রেইন, বা তোমার দৃষ্টির যে ব্যাপারটা কোনো প্রেশার কেস না, তুমি যেন দূরের দিকে তাকাও, নর্মালি কত দূরে যদি দেখতে পাও? অনেক দূরে। তুমি আজকে যেই স্টারটাকে ব্লিঙ্ক করে দেখছো, এই স্টারটা দেখা যাচ্ছে কি এত দূর থেকে লাইট আসতেছে, যে ইনফ্যাক্ট স্টারটা হয়তো ওখানে নাইও, কারণ স্টারটা হয়তো এমন একটা সময় ওখান থেকে রওনা দিয়েছে যে পৃথিবীতে এটা আলো আসা পৌঁছতে পৌঁছতে দেখা যায় ওই স্টারটা ডিস্ট্রয় হয়ে গেছে। তো চিন্তা করে দেখো তারা কত দূর থেকে, পৃথিবীর বয়স হচ্ছে কি 500 crore, মোর দেন 500 কোটি বছর, ঠিক আছে, এটা রাফ হিসেব, ঠিক আছে। তো তুমি চিন্তা করে দেখো, তার মানে হচ্ছে কি কত দূর থেকে আলোটা আমাদের কাছে আসছে, বলতে মানে আলোটা আসে পৌঁছতে পৌঁছতে 500 কোটি বছর লেগে গেছে। এত দূরের যে ব্লিঙ্কিং স্টারটাকে তুমি দেখতে পাচ্ছ, তার মানে যে আমাদের চোখ হচ্ছে যে কি বিনা ক্লেশে, উইদাউট এনি কাইন্ড অফ স্ট্রেস, ইউ ক্যান অবজার্ভ এট ইনফাইনাইট ডিস্টেন্স, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা কি বলছি, নর্মাল ফোকাসিং। এই জন্য এটা কি বলা হয়, নর্মাল ফোকাসিং বা ইনফাইনাইট ফোকাসিং, ঠিক আছে। তো আমরা এই নর্মাল ফোকাসিং এর জন্য আমরা ম্যাগনিফিকেশন এবং লেন্থ অফ টেলিস্কোপ বের করব, ঠিক আছে। আচ্ছা, আর একটা যে নিয়ার ফোকাসিং, এটা জাস্ট সিম্পল। তুমি খেয়াল করে দেখো, এখানে অবজেক্টিভ লেন্স, এখানে আইপিস, আর এটা হচ্ছে কি দুজনের ফোকাস, আর এখানেই আছে যে কি এই ওর জন্য ইমেজ, ওর জন্য অবজেক্ট। আমি যে এই লেন্সটাকে একটু পুশ করে দিই, এই লেন্সটাকে আমি এই জায়গা থেকে সরিয়ে দেবো, আরেকটু সামনে নিয়ে আসি, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমি জাস্ট কি করলাম, লেন্সটাকে আমি একটু ড্র করি, লেন্সটাকে একটু ধাক্কা দিয়ে সামনে, ধাক্কা দিয়ে আমি কি হবে, ওর ফোকাস আগে ছিল এইটা, আগে ফোকাস এটা ছিল, যখন লেন্সটা এখানে ছিল, ধরো এটা ধর ফোকাস, লেন্সটাকে সামনে আনলে ফোকাসের দিকে চলে যাবে না? অর্থাৎ ইফ ইউ পুশ দ্য লেন্স ইন দিস সাইড, ওর ফোকাসটা এখানে সরে যাবে। এইটা হচ্ছে যে এখন ওর জন্য ফোকাস, এটা কিন্তু ফোকাস সেম আছে, কারণ আমি এই লেন্সকে সরাইনি, মানে কি ওর জন্য ফোকাস এটা, ওর জন্য ফোকাস এখন এদিকে চলে আসছে। তার মানে এখন এই যে পি কিউ পি প্রাইম কিউ প্রাইম যে বস্তু হিসেবে ওর জন্য বিহেভ করছে, ও এখন কিন্তু ফোকাসে নেই, এখন কোথায় আছে, ওর জন্য আইপিসের জন্য ওখানে কোথায় আছে, ফোকাস এবং অপটিক্যাল সেন্টার মাঝখানে। এবং তোমরা জানো কি ফোকাস এবং অপটিক্যাল সেন্টার, ফোকাস এবং অপটিক্যাল সেন্টার মাঝখানে যদি কোনো একটা অবজেক্ট, তোমরা একটু পিছনে গিয়ে আরেকবার দেখে আসতে হবে, তারপর আমি তোমাদের বলছি। যদি বস্তু ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে অবস্থান করে, যদি কোনো বস্তু ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে অবস্থান করে, তাহলে সে একটি বিবর্ধিত, সোজা এবং অবাস্তব বিম্ব তৈরি করবে, যেটা আমরা পড়েছি। কোথায় পড়েছি বলো তো? গত ক্লাসে আমরা যখন সরল অনুবীক্ষণ যন্ত্র পড়ছিলাম, সরল অনুবীক্ষণ যন্ত্র আমরা এটাকে ইউজ করেছি, ঠিক আছে। তোমরা একটু দরকার দেখে নেবে, আমি আবার বলছি। If the object is in between the focus and the optical center, then this object will create a virtual erect, অর্থাৎ অবাস্তব, সোজা এবং একটা বিবর্ধিত বিম্ব। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি একটু ড্রয়িংটা কমপ্লিট করি, এখানে আসার পর লেন্সটাকে সামনে নিয়ে আসি, এখন ও কিন্তু এ হয়ে যাবে। Now look here, if you can draw it backward, they will meet at a point. That means তুমি এখানে যে পি প্রাইম কি প্রাইম, এটা একটা পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম বি, ঠিক আছে। তুমি কেমন কথা বুঝতে পারছো? একটু চেষ্টা করো, আশা করি বুঝতে পারবা। অপটিক্স চ্যাপ্টারটা একটু ঝামেলাপূর্ণ, বাট তুমি যদি একটু পুরনো পড়াগুলো একটু দেখো, দেখি যদি এটাকে চেষ্টা করো, বুঝবে। আর বইতে করে ডিটেলস আছে, আমি একটা লেভেলে ট্রাই করছি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের। তাহলে এখন যেটা হচ্ছে যে আমার এই লেন্সটাকে পুশ করে আনার কারণে ওর ফোকাসটা এখানে ছিল, এখন ফোকাস এখানে চলে আসছে। আগে ছিল এইটা, মনে করি এটা, আমার ফিঙ্গার দিয়ে তাকায় দেখো, আগে লেন্সটা এখানে ছিল, সো এটা ফোকাস, নো লেন্সটা এখানে আসছে, ফোকাসটা চলে গেছে এদিকে,
অবজেক্ট আগে জায়গায় আছে, ওর তো কোনো চেঞ্জ নেই, ওর কোনো চেঞ্জ নেই। আইপিস কি তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন কি মাইক্রোস্কোপ টেলিস্কোপ একটা নব গড়াই না, যেমন আমার এই যে ধরো কত ক্লাস আমি তোমাদের যে মাইক্রোস্কোপ পড়েছি, এটা আইপিস রাইট। এখানে খেয়াল করতে আমি ঘোরালে কি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না, খেয়াল করে দেখেছো? আমি যখন ঘোরাচ্ছি তাহলে ও ওঠানামা করছে, দ্যাট মিনস কি by using this I can control the movement of the eyepiece, ঠিক আছে? সেম থিং হিয়ার অলসো। এখানে দেখো যে আমি চাইলে যে এখানে দেখতে পাচ্ছ না, যে দেখাচ্ছে এদিকে দেখো, দেখো এটা বড় হচ্ছে, দ্যাট মিনস কি I can control the position of the eyepiece, but I cannot change the position of the objective mirror or lens, কারণ এটা ফিক্সড, এটা ইনস্ট্রুমেন্ট পার্ট। বাট আমি কিরকম দেখবো, আমি কোথায় দেখতে চাই, দূরে দেখতে চাই, কাছে দেখতে চাই, শার্প দেখতে চাই, ব্লার দেখতে চাই, মানে হোয়াট কাইন্ড অফ ইমেজ আই ওয়ান্ট টু অবজার্ভ, ইট ডিপেন্ডস অন মি। যন্ত্রের কাজ যন্ত্র ইমেজ তৈরি করে ফেলেছে, এবং তোমার কাছে তুমি এই ইমেজটাকে কিভাবে দেখতে চাও ওইটারও বেস করবে যে তুমি কোন অ্যাঙ্গেল থেকে, এটাকে কি বলা ফোকাসিং বলা হয়, এটা অপটিক্সের ভাষায় কি বলা হয় ফোকাসিং। আমি ফোকাসিংটাকে ইনফিনিটি করেছি, ফোকাসিং আমার নিজের কাছের কোনো বিন্দুতে আমি আনতেছি, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম, সো এখানে যেটা হচ্ছে, যখন আমরা এই লেন্সটাকে পুশ করেছি তখন কি তুমি লেন্সটাকে এদিকে পুশ করতে পারতে, এদিকে পুশ করলে কি হতো বলো তো, তখন অবজেক্টটা ফোকাসের বাইরে চলে আসতো, ঠিক আছে? তখন তুমি একটা বাস্তব বিম্ব পেতে, কিন্তু সেক্ষেত্রে বিম্বটা ছোট হতো, ঠিক আছে? আমরা জানি যে বিবর্ধিত পারে, বিম্ব যদি একটু বড় পেতে চাও, মাইক্রোস্কোপে পড়েছো, বিম্ব বড় পেতে হলে আমাকে কি করতে হবে, যে ফোকাস এবং অপটিক্যাল সেন্টার মাঝখানে রাখতে হবে, এক্ষেত্রে বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। অবাস্তবে আমার অবাস্তবে তো কোনো প্রবলেম নেই, আমি তো জিনিসটা বড় দেখাটা আমাদের কাছে বিষয়, ঠিক আছে? এখন আমরা যে ফোকাসিংটা করলাম এটা কিন্তু একটা ইনফাইনাইট ফোকাসিং, এটাকে বলা হচ্ছে নিয়ার ফোকাসিং। আমি আরো স্পেসিফিক্যালি যে একটা জিনিস বলি, যদি আমি এমন ভাবে যন্ত্রটাকে অ্যাডজাস্ট করি যে এই ইমেজটা ফর্ম হবে যে লেন্স থেকে বা চোখ থেকে এমন একটা ডিস্টেন্স, যে ডিস্টেন্সটাকে আমরা কি বলি লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, LDDB। আর নিশ্চয় তোমরা এসএসসি পড়েছো লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংক্ট ভিশন, আমার কি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, ঠিক আছে? স্পষ্ট ন্যূনতম দূরত্ব, এবং এটা আমরা মোটামুটি পড়েছি যে এসএসসি একটা এক্সপেরিমেন্ট করেছিলে ফিজিক্স ল্যাবে, সেটা মোটামুটি 25 সেন্টিমিটার, মোটামুটি এভারেজলি 25 সেন্টিমিটার ছিল আমাদের এই ডিস্টেন্সটা, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তো আমরা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যে ইমেজটাকে ফর্ম করতে চাই, অর্থাৎ আমরা একেবারে কাছাকাছি এমন একটা পয়েন্ট এনে রাখলাম যেই পয়েন্টে থেকে আমরা ক্লিয়ারলি একটা ইমেজকে দেখতে পাবো, এটাকে বলা যায় কি ফোকাসিং এট LDDB বা ফোকাসিং এট লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন, অথবা ফোকাসিং এট নিয়ার পয়েন্ট। নাম কি নিয়ার পয়েন্ট, ওটার নাম ছিল কি ফার পয়েন্ট না, ইনফাইনাইট ফোকাসিংটা ছিল যে ফার পয়েন্ট, হিউম্যান বিং এর ফার পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, আর হিউম্যান বিং এর নিয়ার পয়েন্ট হচ্ছে 25 সেন্টিমিটার, ইউ নো দিস থিং। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে কোর মেকানিজম, এই দুইটা মেকানিজমের জন্য কিন্তু আমাদের ইকুয়েশনটা তৈরি হবে, ঠিক আছে? তো কি বলে যে আমি তোমাদেরকে তো ফোকাসিংটা বোঝালাম, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অসীম দূরত্বে ফোকাসিং বলতে কি বুঝো, হোয়াট ডু মিন বাই ফোকাসিং এট ফার পয়েন্ট, হোয়াট ডু মিন বাই ফোকাসিং এট ইনফাইনাইট ডিস্টেন্স, হোয়াট ডু মিন বাই নর্মাল ফোকাসিং, রাইট? সব একই জিনিস। আচ্ছা, হোয়াট ডু মিন বাই ফোকাসিং এট নিয়ার পয়েন্ট বা নিকট বিন্দুতে ফোকাসিং বলতে কি বুঝো, অথবা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝো, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং বলতে কি বোঝো, এই বিষয়গুলো তোমরা আশা করেছি আমার এই ডিসকাশন থেকে আনসার করতে পারবে, ঠিক আছে? তো আমি আমার ডিসকাশনের সেকেন্ড পার্টটাতে যেতে চাই, সেটা হচ্ছে কি আমি একটু ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করব যে ম্যাগনিফিকেশন পাওয়ারটাকে পাওয়ার জন্য, ঠিক আছে? তো আমি পিকচারটাকে মুছে দিয়ে আমি আর একটা পিকচার ড্র করছি আমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা খাতায় লিখো যে আমরা এখন যেটা পড়েছি সেটা হচ্ছে কি লেন্সের কনস্ট্রাকশন এবং এখানে যে মেকানিজমটা, এটা আমরা একটু আলোচনা করেছি রে ডায়াগ্রামের সাথে বা রশ্মি চিত্রের সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি এখন ম্যাগনিফিকেশন পাওয়ার এবং যন্ত্রের দৈর্ঘ্য এই বিষয়টা আমরা একটু স্টাডি করব, ঠিক আছে? তাহলে ম্যাগনিফিকেশন পাওয়ার,
ম্যাগনিফিকেশন পাওয়ার বা বিবর্ধন ক্ষমতা। আমরা ম্যাগনিফিকেশন নিয়ে এর আগে পড়েছি। ম্যাগনিফিকেশন ছিল কি একটা ইমেজ কত বড় ছোট, একটা বস্তুর দৈর্ঘ্যের তুলনায় বিম্বের দৈর্ঘ্য কত বেশি বা কম, বস্তুর সেটা আমরা বস্তুর দূরত্ব বা বিম্বের দূরত্ব হিসাব করেছি। নিশ্চয় মনে হচ্ছে আমরা এরকম পড়েছি m = আমরা l প্রাইম বাই l পড়েছিলাম, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বস্তুর দৈর্ঘ্য। আবার আমরা এটা পড়েছিলাম m v ডিভাইডেড বাই u, সেটা তোমাদের মনে আছে না? এই দুই ক্ষেত্রে এটা সেম জিনিসই, এবং এটাকে বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন। কি বলা হয়? লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। লিনিয়ার ম্যাগনিফিকেশন অথবা রৈখিক বিবর্ধন। রৈখিক লিনিয়ার ম্যাগনিফিকেশন অথবা রৈখিক বিবর্ধন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন বিবর্ধনের আরেকটা ডেফিনিশনটা, বিবর্ধন ক্ষমতা, বিবর্ধন পাওয়ার, ম্যাগনিফিকেশন পাওয়ার, এটা আরেকটা ইকুয়েশন আমরা একটু স্টাডি করব একটু হালকা করে। সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। Angular magnification m is equals to beta divided by alpha. তোমরা জানো what is beta and what is alpha? Beta is কি vision angle, beta is কি vision angle produced by image. Alpha is কি vision angle produced by object. ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ভিশন অ্যাঙ্গেল? এটা বল অবজেক্ট এবং ইমেজ। অবজেক্ট এবং ইমেজ হচ্ছে কি চোখের লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের মধ্যে যে কোণ তৈরি করে সেটাকে বলা ভিশন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ভিশন বলা হয়। আমি আবার বলছি যে কি কোনো একটা অবজেক্ট কিংবা ইমেজ চোখের যে লেন্সের যে অপটিক্যাল সেন্টার, আমরা যদি যন্ত্র বলি সেই যন্ত্রের যে অপটিক্যাল সেন্টারের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হচ্ছে কি তার ভিশন অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আমরা এই টেলিস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার বের করার জন্য আমরা এই অ্যাঙ্গুলার ভিশন মানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ইউজ করব। এটা একটা রিজন আছে। রিজন হচ্ছে কি তুমি সানের বিবর্ধন কি বের করবে, কারণ সান কত বড় তুমি চিন্তা করো। আমরা সানকে দেখি এইটুকুটা একটা এরকম থালার মতো, কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সানটা কত বড়, মানে অবজেক্ট হিসেবে সান কত বড় তুমি কল্পনা করো। ও পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তার মানে হচ্ছে কি 13 লাখ পৃথিবীকে যদি জোড়া লাগাও তাহলে হয়তো সূর্যের সমান হবে। তো এত বড় 13 লাখ পৃথিবী থেকে 13 লাখ টাইমস বিগার একটা সূর্য, আর এইটুকু থালার একটা সূর্যের মধ্যে তুমি কি রেশিও করবে? ঠিক আছে, তো এখানে তো আর ওইভাবে আমরা ওর দূরত্ব ও সাইজের অ্যাঙ্গেল থেকে আমরা ম্যাগনিফিকেশন চিন্তা ভাবনা করি না। এখানে আমরা ম্যাগনিফিকেশন চিন্তা ভাবনা হচ্ছে কি তাকে কত ক্লিয়ারলি দেখা গেল, ঠিক আছে, আমরা তাকে কতটা কাছে দেখতে পেলাম, হ্যাঁ, ওই কনটেক্সট থেকে। সো এই ক্ষেত্রে আমরা এখানে ভিশন অ্যাঙ্গেল এই টার্মস ইউজ করি। ঠিক আছে, এই লেন্সের ক্ষেত্রে ইকুয়েশনটা সেমই, যা শুধুমাত্র ওদের পরিচয়ের মধ্যে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে কি vision angle produced at objective lens. Alpha থেকে vision angle eyepiece. Alpha থেকে vision angle produced at objective lens. বুঝতে পেরেছো? সো এই ইকুয়েশনটা আমরা একটু খেয়াল রাখবো। তার বিটাটা কি ভিশন অ্যাঙ্গেল প্রডিউসড এট আইপিস, এট অপটিক্যাল সেন্টার অফ আইপিস। দেখুন অপটিক্যাল সেন্টার কথা আমি বারবার বলছি না, তোমরা আমরা জানি যে লেন্সের বা মিরর লেন্সের ক্ষেত্রে সব ধরনের ডিসটেন্স কোথা থেকে মেজার করো, তার অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার ইজ এ রেফারেন্স পয়েন্ট। আলফা এটা কি ভিশন অ্যাঙ্গেল প্রডিউসড এট অবজেক্টিভ লেন্স। সো দিস ইজ আওয়ার ম্যাগনিফিকেশন পাওয়ার। তো আমরা এই ফর্মুলার আদলে থেকে আমরা টেলিস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার এবং তার যন্ত্রের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, তাহলে
আচ্ছা, এখন একটা বলি, আমরা এই ফোকাসিং কত রকম পেয়েছি? দুই প্রকার ফোকাসিং পেয়েছি। তো ফোকাসিং দুই রকম হওয়ার কারণে আমাদের এই ইকুয়েশনসগুলোরও মানে দুই রকম আসবে, অর্থাৎ আমরা দুই ধরনের ফোকাসিং এর জন্য সেম বিষয়ই দুইটা রেজাল্ট করে পাবো। তো প্রথমেই আসো আমরা নর্মাল ফোকাসিং নিয়ে আলোচনা করি। নর্মাল ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং বা ইনফাইনাইট ফোকাসিং, ঠিক আছে? নর্মাল ফোকাসিং আর ইনফাইনাইট ফোকাসিং নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। আমি একটু ফিগারটা ড্র করে এটার মধ্যে একটু খেয়াল করো। এটা হচ্ছে কি আমার সেই অবজেক্টিভ লেন্স, এটা আমার আইপিস, সো লাইটগুলো এখানে এসে যে লাইটটা অপটিক্যাল সেন্টার ডিরেক্ট চলে যাবে, আর যে লাইটটা এখানে প্যারালাল এসে পড়ে সে একটা ব্যান্ড হয়ে এখানে সে একটা বাস্তব বিম্ব তৈরি করবে। কি তুমি পি কিউ মনে করো, এটা পি কিউ, তাহলে একটা P1Q1 আমি নাম দিলাম। তাহলে P1Q1 হচ্ছে যে কি এই অবজেক্টিভ লেন্সের জন্য বাস্তব বিম্ব, এবং এই ডিসটেন্সটা কি আমাকে বলো তো একটু, আগে এগুলো একটু মার্ক করে নিই। এই ডিসটেন্সটার নাম কি? F0। বুঝতে পারছো F0 জিনিসটা কি? ফোকাল লেংথ অফ অবজেক্টিভ লেন্স। কারণ যেহেতু সমান্তরালে আলোগুলো পড়ার কারণে সে এখানে ফোকাসের মধ্যে বিম্ব তৈরি করতে পারবে। যেমন উত্তর লেন্সের ক্ষেত্রে সমান্তরালে আলো আপতিত হলে তারা কোথায় ইমেজ তৈরি করে? ফোকাসে। তার মানে কি এর নাম দাও অবজেক্টিভ লেন্স, ও নাম দিচ্ছি। তাহলে OQ1 হচ্ছে আমরা এখানে কি লিখি? OQ1 ইকুয়ালস টু F0। আবার এটা আইপিস, যেহেতু এটা আমরা নাম দিয়েছি, তো EQ1 ইজ হোয়াট? এটা কত বলো তো? FE, রাইট? যেহেতু স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বা নরমাল ফোকাসিং এর ক্ষেত্রে আমরা জানি যে এই পয়েন্টটা দুজনের জন্য কি ফোকাস পয়েন্ট, সো দিস ইজ FE, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে ইমেজটা কোথায় ফর্ম হবে? আমরা জানি যে এটা ইনফ্রারেড ইমেজ ফর্ম হবে, যদি এটা তোমার ইমেল আই হয় এটা ইনফিনিট চলে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা কিভাবে ওর ম্যাগনিফিকেশন পাওয়ারটা বের করছি। আমরা এখান থেকে একটা লাইন ড্র করি এখানে সেন্টার পর্যন্ত। তাহলে এই অ্যাঙ্গেলটা কি? আলফা, বিকজ P1Q1 এই যে অরিজিনাল ইমেজ, অরিজিনাল বস্তু, যেটা দুজনের জন্য রেফারেন্স অবজেক্ট, ও হচ্ছে অবজেক্টিভ লেন্সের আলফা কোণ তৈরি করেছে, আর আইপিস এর সাথে বিটা কোণ তৈরি করেছে। তাহলে আমরা কি বলেছিলাম? ম্যাগনিফিকেশন পাওয়ার m ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই আলফা, রাইট? আচ্ছা, এবং বিটা এবং আলফা দুইটাই খুবই ক্ষুদ্র, ভেরি স্মল। তো তোমরা জানো ম্যাথমেটিক্সে তোমরা জানো যে ইফ আলফা ইজ লেস অলমোস্ট ইকুয়ালস টু 0 দেন আলফা ইজ ইকুয়ালস টু sin আলফা ইজ ইকুয়ালস টু tan আলফা। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আমরা এখানের মধ্যে কাজ করি, এটা tan বিটা লিখতে পারি, কোনো প্রবলেম নেই। আর দুটো জায়গাতে লিখছি, সো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখান থেকে tan বিটার সমান কত বলো তো? P1Q1 ডিভাইডেড বাই Q1E, আমি ইনটুতে উল্টা দিচ্ছি না। tan আলফা কত বলো তো? P1Q1 ডিভাইড বাই OQ1, রাইট? তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে OQ1 and the P1 Q1 same, so you can omit this thing, so you will get OQ1 divided by Q1E. আমাকে বলো তো জিনিসটা কি? OQ1 is what? F0, and Q1E or E1 is FE. That means this is equals to F0 divided by FE. to খেয়াল করো তোমরা। So M, magnification power for normal focusing or infinite focusing বা স্বাভাবিক ফোকাসিং এর জন্য ম্যাগনিফিকেশন পাওয়ার হচ্ছে কত? F0 by FE, the focal length of the objective lens divided by focal length of eyepiece, ঠিক আছে? আচ্ছা, এবারে যন্ত্রের দৈর্ঘ্য, এটা তো ম্যাগনিফিকেশন পাওয়ার। যন্ত্রের দৈর্ঘ্য বক্স দিয়ে রাখলাম, যেসব ইকুয়েশন ইম্পর্টেন্ট ইকুয়েশন আমি বক্স দিয়েছি। যন্ত্রের দৈর্ঘ্য বলতে আমরা কি মিন, আমরা এর আগে হয়তো সম্ভবত বলেছি, যন্ত্রের দৈর্ঘ্য বলতে বুঝাচ্ছে কি এই লেন্সের সেন্টার থেকে লেন্সের সেন্টার পর্যন্ত দূরত্ব। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য L ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি OE, ঠিক আছে? OE মানে কি বলতো? OQ1 প্লাস EQ1। OQ1 কত? F0
প্লাস এফ ই। এটা হচ্ছে কি স্বাভাবিক ফোকাসিং বা নর্মাল ফোকাসিং বা ইনফাইনাইট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য L ইকুয়ালস টু এফ নট প্লাস এফ ই, আর এম ইকুয়ালস টু এফ নট ডিভাইড বাই এফ ই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যেটা বিষয়, এটা হচ্ছে কি ম্যাগনিফিকেশন পাওয়ার, ম্যাগনিফিকেশন পাওয়ার, আর হচ্ছে কি যন্ত্রের দৈর্ঘ্য কার জন্য, নরমাল ফোকাসিং বা ইনফাইনাইট ফোকাসিং এর জন্য। ঠিক আছে, তাহলে আমি এই অংশটুকু মুছে দিতে পারি, এটা আমাদের নরমাল ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং এর জন্য। আমরা এরপরে চলে যাব হচ্ছে কি নিয়ার ফোকাসিং বা নিকট বিন্দুতে কাছের বিন্দুতে স্পর্শদর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে কি বিবর্ধন ক্ষমতা এবং যন্ত্রের দৈর্ঘ্য। এটাও অলমোস্ট সেম, খুব বেশি কোনো পার্থক্য নেই। আমি ছবিটা আরেকবার ড্র করি তোমাদের জন্য। সেম এক্সিস, এটা আমাদের অবজেক্টিভ লেন্স, এটা অবজেক্টিভ লেন্সের অপটিক্যাল সেন্টার। এখানে আলো এসে সমান্তরালে পড়ার কারণে একটা বিম্ব তৈরি করেছে। এখানে একটা বিম্ব তৈরি হচ্ছে ঠিক আগের মতো, এটা P1 P কিউ নাম দিলাম, এটার নাম P1 Q1। এটা বাস্তব এবং উল্টা বিম্ব, যেহেতু এটা উত্তর লেন্স, এবং আমরা এখানে লেন্সটা একটু পুশ করে দিকে আনলাম, যার ফলে হয়তো লেন্সটার ফোকাস আর এখানে না, লেন্সের ফোকাস এখানে। Let us draw the lens. This is the lens, and এটা হচ্ছে কি লেন্সের ফোকাস। ঠিক আছে, তার মানে তুমি খেয়াল করো এই ডিসটেন্সটা কে বলো তো, এটা এখন স্টিল এফ নট, বিকজ দেয়ার ইজ নো চেঞ্জ। আর এখন এটা হচ্ছে কি এফ ই, বুঝতে পারছো? আর এইটা কি ডিসটেন্স বলতে, এটা অপটিক্যাল সেন্টার। আমরা এটা ড্রয়িংটা একটু ভালো হয়নি, তোমরা একটু বেটার ওয়েতে ড্র করে নিবে। এটার নাম ই দিচ্ছি, হ্যাঁ। তাহলে এই Q1 এটা কি বলো তো, এটা হচ্ছে কি ইউই। ইউই মানে তো বুঝছো কি বলো তো, হোয়াট ইজ ইউই? ইউ হচ্ছে কি বস্তুর দূরত্ব। আমরা জানি বস্তুর দূরত্বকে ইউ দিয়ে এক্সপ্রেস করি, আর বিম্বের দূরত্বকে আমরা ভি দ্বারা এক্সপ্রেস করি। তাহলে ইউই হচ্ছে কি ডিসটেন্স অফ দিস অবজেক্ট ফ্রম দ্য আইপিস। ওকে ওকে, তাহলে দিস এফ নট, দিস এফ ই, দিস ইজ ইউই। এক্ষেত্রে বিম্বটা কিরকম তৈরি হবে আমরা বলেছিলাম যে বিম্বটা হচ্ছে কি এমন ভাবে লাইটগুলো যাবে, দিস ইজ আই হিয়ার, এখানে লাইটগুলো কি হবে, এটা ব্যান্ড হয়ে যাবে, একটা ব্যান্ড হয়ে যদি করা এখানে মিট করলো। সো এখানে কি তৈরি হবে, একটা অবাস্তব বিম্ব তৈরি হবে, রাইট? and this is P2 Q2। তাহলে এইটা তোমার চোখের নিকট বিন্দুতে, ধরো এটা হচ্ছে কি ভি অথবা ইকুয়ালস টু এল লিখলাম আমরা, এল আমরা ডি। ভি হচ্ছে কি বিম্বের দূরত্ব, আর এটা যে আমরা এই বিম্বটাকে যদি আমরা অ্যাডজাস্ট করে চোখের নিকট বিন্দুতে তৈরি করি, তাহলে এই ভিটাই আমার কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। ঠিক আছে, ভিই, ভিই বা VE means what? V means what? Distance of the image, and E key for eyepiece. Okay. তাহলে এখন আমরা যদি ইকুয়েশনে ফিরে যাই, সো সেম থিং ম্যাগনিফিকেশন পাওয়ার, তাদের আগেরটা যদি আমরা বুঝে থাকি, এটা তোমাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না আমি আশা করছি। সো m equals to again ডিরেক্টলি লিখছি tan বিটা ডিভাইড বাই tan আলফা। এটা আলফা, এটা বিটা। again আমরা বলো আমাকে tan বিটা is what, EQ1 divided by P1 Q1 into কি হবে বলো আমাকে, এটা আমরা tan বিটা, বিটাটাকে এটা না, সো P1 আমরা ভুল লিখেছি, P1 টা উপর হবে, P1 Q1 divided by কি বলো আগের মতই EQ1। আর এখানে কি হবে বলো তোমাকে, এটা আমি যদি উল্টিয়ে দিই তাহলে নিচে P1 Q1 যাবে, আর এখানে হবে কি OQ1, রাইট? OQ1। তাহলে এখন দেখো তোমরা কিন্তু বুঝে ফেলেছো মোটামুটি। OQ1 is what? OQ1 জিনিসটা কি বলো, F0। আর EQ1 জিনিসটা কি বলো তো, EQ1 হচ্ছে কি UE। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমি আপাতত আমাদের ম্যাগনিফিকেশনের একটা এক্সপ্রেশন পাচ্ছি, কিন্তু আমার এই ইউইটা নিয়ে যদি এখন একটা প্রবলেম রয়ে গেল, তো আমরা একটা ইউ নিয়ে একটু কাজ করতে চাই।
আচ্ছা, এমনি লেন্সের জেনারেল ইকুয়েশন সময় জানো 1 ডিভাইড বাই ইউ প্লাস 1 ডিভাইড বাই ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই এফ। এই ইকুয়েশনে যদি আমরা আইপিস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হবে 1 ডিভাইড বাই ইউই প্লাস 1 ডিভাইড বাই ভিই ইকুয়ালস টু 1 ডিভাইড বাই এফই, রাইট? ইকুয়েশন objective distance for eyepiece, immediate distance for eyepiece এবং focal length for the eyepiece, general equation। যদি আপনারা কোনো খেয়াল করে দেখো 1 ডিভাইড বাই ইউ তুমি রাখো, কোনো প্রবলেম নেই, বাট এখানে ভি টা যদি ডি হয় এটা কি ধরনের ডিসটেন্স হবে বলো তো? এটা তো একটা ভার্চুয়াল ইমেজ, আর ভার্চুয়াল ইমেজ হলে সেটা কি আমাদের ডিসটেন্সটা নেগেটিভ হবে, সেক্ষেত্রে আমরা কি লিখবো মাইনাস 1 ডিভাইড বাই ডি ইকুয়ালস টু 1 ডিভাইড বাই এফ। ঠিক আছে, তার মানে 1 ডিভাইড বাই ইউ সমান কত হয় বলো তো আমাকে? 1 ডিভাইড বাই ডি প্লাস 1 ডিভাইড বাই এফ। এবার আমরা 1 বাই ইউ থেকে এটা বসাতে পারি না, এখানে খেয়াল করে দেখো m ইকুয়ালস টু হোয়াট? f নট 1 বাই ইউ মিন্স হোয়াট? 1 ডিভাইড বাই d প্লাস 1 ডিভাইড বাই f। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন। তুমি চাইলে ইকুয়েশনটাকে আরেকটু ফরম্যাটেড ওয়েতে লিখতে পারো, সেটা লিখতে পারো। আমি জাস্ট দেখে দিচ্ছি, এটাকে চাইলে তুমি এও লিখতে পারো। সো সেম থিং, m ইকুয়ালস টু f নট, তুমি f কে বাইরে নিয়ে আসো। ঠিক আছে, বলো তো আমাকে f নট তো আগের থেকে আছে, তুমি 1 বাই f কমন নিয়ে f নট ডিভাইড f এর ভিতরে কি হয়ে যাবে আমাকে বলো তো? f ডিভাইড বাই t 1 প্লাস f ডিভাইড বাই t। এটা খেয়াল করে দেখো, মাল্টিপ্লাই করে দেখো, তোমরা সেম জিনিস পেয়ে যাবে। ঠিক আছে, okay, so this is the both equation you can use for the mathematical problems। একই জিনিস কিন্তু একই, that's a common নিচ্ছে। f not 1 plus 1 by d plus 1 by f। So both are the equation for what? Equation for magnification power for near focusing বা focusing at LDDV, this distance for the distinct vision। Okay, এবার আমি যাবো আর একটা পার্ট বাকি আছে আমাদের, সেটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্ক। এটা তোমরা খুব সহজে পারবে, আমি এর মধ্যে দিচ্ছি, তোমরা খুব সিম্পল থিং আগে যেহেতু পড়েছো এটা পারবা। তোমরা আমাকে বলো তো ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্ক বা যন্ত্রের দৈর্ঘ্য এলিকুস টু কত বলো তো? এখানে ও এই আগের মতোই ওই, আর ওই সমান কত পাবো বলো তো? ও কিউ ওয়ান প্লাস ই কিউ ওয়ান, আগের মতোই। ও কিউ ওয়ান কে তুমি কি লিখতে পারো? এফ নট লিখতে পারো। ই কিউ ওয়ান সমান কত বলো তো? ইউই। এখন 1 ডিভাইড বাই ইউ সমান কত? দিস, রাইট? তাহলে কিন্তু আমরা এখানে খেয়াল করে দেবো এফ নট প্লাস 1 ডিভাইড বাই ইউ কে আমরা চাইলে কি লিখতে পারি? একটু এখানেই তোমাকে দেখাচ্ছি। 1 ডিভাইড বাই ইউ সমান কত হয় বলো তো আমাকে? ডি ইনটু এফ ই ডি প্লাস এফ ই, ঠিক না? তুমি বুঝতে পারছো? আমি জাস্ট এখানে ক্যালকুলেশন করব, এটা ডি এফ ই ডি প্লাস এফ ই। ঠিক আছে, তাহলে ইউ সমান কত হবে? রিভার্স করো, উল্টায় দাও, তাহলে ডি ইনটু এফ ই divided by d plus fe। We will just use this thing here, d into fe divided by d plus fe। এটা হচ্ছে কি আমার যন্ত্রের দৈর্ঘ্য কার জন্য? নিয়ার ফোকাসিং বা কাছের বিন্দুতে, নিকট বিন্দুতে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যদি আমরা ফোকাসিং করি, তাহলে এই যে যন্ত্রের দৈর্ঘ্য তুমি পাচ্ছ যে এল, এলটা সমান কত হবে? এইটা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝেছো। ডেফিনেটলি তোমরা বই যদি দেখো আমাদের আরো ক্লিয়ার হবে। আমি মোটামুটি একটা লেভেল এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তাহলে আমরা 4টা ইকুয়েশন পেয়েছি, ঠিক না? আমি যদি ইকুয়েশনগুলো একটু সামারি করে লিখি এখানের মধ্যে, ফাইনালি এই 4টা ইকুয়েশন আমরা পেয়েছি। স্বাভাবিক ফোকাসিং, স্বাভাবিক বা নর্মাল ফোকাসিং ক্ষেত্রে তুমি এম পেয়েছো কি? এফ নট বাই এফ। যন্ত্রের দৈর্ঘ্য পেয়েছো কি? এফ নট প্লাস এফ। আর এটা স্বাভাবিক বা নর্মাল বা ইনফাইনাইট। আর এটা হচ্ছে কি নিকট বিন্দু, স্পষ্ট দর্শনের এলডিডিভি। ঠিক আছে, এটাই বলো, জেনে আমি রাখো, সমস্যা নেই। এম ইকুয়াল টু কত ছিল বলতো আমাদের? এফ নট বাই এফ ই 1 প্লাস এফ ই ডিভাইড বাই ডি। ঠিক আছে, 1 প্লাস এফ ই ডিভাইড বাই ডি।
ঠিক আছে। আর এর সমান কি পেয়েছিলাম আমরা, f0 প্লাস d ইন্টু fe এরপর d প্লাস। সো এই চারটা ইকুয়েশন, এটা ফর নর্মাল ফোকাসিং, এটা ফর নিয়ার ফোকাসিং, এই চারটা ইকুয়েশন তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তো আমাদের অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি আমাদের আজকের ক্লাসের। এই হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের যাবতীয় ডেসক্রিপশন। আমি আরেকটা ক্লাস নিব অপটিক্যাল ডিভাইসের উপরে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। আজকে আমি থিওরিটিক্যাল পার্টটা শেষ করে দিচ্ছি। তো তোমরা মোটামুটি আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ম্যাটারটা। আর এখন আমি জাস্ট রিফ্লেক্টিং টেলিস্কোপের জাস্ট হালকা একটা দেব। রিফ্লেক্টিং টেলিস্কোপে ইউজ করা হয় মিরর, এটা একটা অবতল দর্পণ বা কনকেভ মিরর, এটা তার এক্সিস, এবং সমান্তরাল লাইটগুলো আসে বাইরে থেকে, আসার পরে তারা কি হয়, এর প্রিন্সিপাল এক্সিসের উপরে আরেকটা মিরর রাখা হয়, এরকম একটা প্লেন মিরর রাখা হয় মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখান থেকে লাইটটা এসে কোথায় কি হয়, যেখানে রিফ্লেক্ট হয়, যে ধরো এখান থেকে এসে রিফ্লেক্ট হয়ে এখান থেকে রিফ্লেক্ট হলো, ঠিক আছে, এখান থেকে রিফ্লেক্ট হলো, এখান থেকে রিফ্লেক্ট হলো, ওই জায়গাটিকে তারা কি করে এই রিফ্লেক্টেড হয়। এখানে আমরা একটা লেন্স দিই, এখানে তোমার চোখ থাকে। সো এখানে একটা মিরর এবং একটা লেন্স ইউজ করা হয়, ঠিক আছে, এবং এখানে একটা মিরর ইউজ করা এটাকে রিফ্লেক্ট করার জন্য। তো এটা হচ্ছে কি তোমার রিফ্লেক্টিং, যেহেতু রিফ্লেকশন কি ইউজ করা হচ্ছে মোরলেস এরকমই। আমার ডায়াগ্রামে একটু মিস্টেক থাকতে পারে, তোমরা দেখে নিবে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তো এটা হচ্ছে কি রিফ্লেক্টিং টেলিস্কোপ, রিফ্লেক্টিং বা প্রতিফলক বা নিউটনিয়ান টেলিস্কোপ, রিফ্লেক্টিং টেলিস্কোপ, ঠিক আছে। এক্ষেত্রেও আমাদের নর্মাল যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের মতো কিছু ইকুয়েশনস আছে, সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবে। আমি আর ওগুলো তো ডিসকাস করতে চাচ্ছি না, যেহেতু অলরেডি আমাদের ক্লাস 1 আওয়ারের কাছাকাছি হয়ে গিয়েছে। তো তোমরা একটু দেখে নিবে, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসকাশন। আমি তোমাদের বলেছিলাম ফাইনালি আমি আমার রিফ্লেক্টিং টেলিস্কোপে দেখাবো। যে এখানে তোমরা দেখো, এটা একটা বলা ভিউ ফাইন্ডার, যেটা দিয়ে আগে তুমি একটা লেজার পয়েন্টার দিয়ে দূরের কোনো জিনিসকে মার্ক করবে। তো মুনকে দেখতে যাচ্ছ, তো এখানে তুমি লেজার পয়েন্টার দিয়ে মুনের মধ্যে একটা লেজার পয়েন্টারটা ফেলবা, ঠিক আছে। অ্যাকচুয়ালি লেজার পয়েন্টটা মুনের পর্যন্ত যাবে না, কিন্তু তোমার কাছে মনে হবে যে মুনের গায়ে লেজার পয়েন্টটা পড়ছে। এটা করার পরে তারপরে তুমি কি করবে, এটা দেখবে। তো এটা একটা রিফ্লেক্টিং তোমাদের বলেছি। আমি যদি এই পার্টটা খুলি, তাহলে তোমরা একটু দেখো, ভিতরে একটা লেন্স দেখা যাচ্ছে, চকচক করতে থেকে শার্প, ওটা একটা অবতল দর্পণ। এটা কি ধরনের দর্পণ, অবতল দর্পণ। তো লাইট গুলো এই পাশ দিয়ে এটা প্রবেশ করে ওই অবতল দর্পণে রিফ্লেক্ট হয়, যেমন এখানে অবতল রিফ্লেক্ট হয়। তারপর এই এখানে তোমরা এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে দেখছো আমার আঙুলটা, এইখানে একটা মিরর আছে ভিতরের দিকে। এই মিরর থেকে সে এই লেন্স আসে, এটা চোখের লেন্স, যেটা আমাদের চোখের সামনে থাকে। এবং এখানে আমি একটু কভারটা খুলি, দেখতে পাবো যেখানে লেন্স হিয়ার। আচ্ছা, এখানে আমি লেন্সটা লাগাইনি, আমার কাছে লেন্সের কালেকশন আছে। তো ওই লেন্সটা এখানে তোমার প্রবেশ করাতে হয়, হ্যাঁ, প্রবেশ করি। তুমি চাইলে এখানে একটা ডিএসএলআর ফিট করে দিয়ে তুমি চাইলে ছবিও তুলতে পারবা। আমি অ্যাস্ট্রো ফটোগ্রাফি বলে একটা মানে খুব অনেকের খুব পছন্দের একটা কাজ আছে, আমার নিজেও পছন্দ, বাট আমার অত ডিভাইস নেই। দেখি যদি বুঝতে গ্রহণ করতে পারি, ঠিক আছে, বা কারো কাছ থেকে যদি কোনো গিফট পাই ডিএসএলআর বা এরকম কোনো ক্যামেরা, তাহলে হয়তো আমি অ্যাস্ট্রো ফটোগ্রাফি স্টার্ট করে দেবো, বিকজ এটা আমাকে খুব টানে। এনিওয়ে, তো দিস ইজ এ রিফ্লেক্টিং টেলিস্কোপ। তোমাদেরকে কখনো পারলে বাস্তবে আমি দেখাবো ইনশাল্লাহ। তো মোরলেস এই হচ্ছে আমার আজকের যে টপিক, অপটিক্যাল ডিভাইসের সেকেন্ড ক্লাস। আমি আজকে তোমাদেরকে মোটামুটি টেলিস্কোপের সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আমি নেক্সট ক্লাসে সেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করব। তো তোমরা এর মধ্যে যেটা করবা, এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবে, ইকুয়েশনসগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে, কনসেপচুয়াল বিষয়গুলো চেক করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেমস তোমরা পাও এটা পর থেকে স্টাডি করতে গিয়ে, অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি প্রবলেমসগুলোকে সলভ করার চেষ্টা করব। তো এমনিতেই আমি তোমাদের ডিক্লারেশন দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা অপটিক্যাল ডিভাইসের উপরে লাস্ট ক্লাস করবো এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।